দেখো দশমদের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নাম হচ্ছে কি বলতো, কৃত্রিম হাইব্রিডাইজেশন। কি বলছি বলতো? কৃত্রিম হাইব্রিডাইজেশন মানে একটা গাছের সাথে, একটা নির্দিষ্ট গাছের সাথে আরেকটা নির্দিষ্ট গাছের আমরা কি ঘটাবো? পরাগায়ন। এটাকে বলে কৃত্রিম কি বলতো? হাইব্রিডাইজেশন। বোর্ডে দেখো, এটা একটা গাছ, এটা একটা গাছ। মনে করো এই গাছের এটা হচ্ছে একটা ফুল, এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভদণ্ড, এগুলো হচ্ছে গর্ভমুণ্ড, আর এগুলো হচ্ছে পুংকেশর। এগুলো কি? পুংকেশর। এই গাছের মধ্যে এটা একটা ফুল, এই গর্ভদণ্ড, গর্ভাশয়, গর্ভমুণ্ড, আর এগুলো হচ্ছে কি বলতো? পুংকেশর। তা আমি এই উদ্ভিদ থেকে পরাগরেণু নিয়ে এই উদ্ভিদে ফেলবো। হ্যাঁ বড় দেখো, যে উদ্ভিদ থেকে পরাগরেণু নিব তাহলে এটা কি উদ্ভিদ? পিতৃ। যেখান থেকে পরাগরেণু নিব সেটা মাতৃকাণ্ড, সেটা পিতৃ উদ্ভিদ। আর যেখানে ফেলবো সেটা মাতৃ উদ্ভিদ। তাহলে পিতা আর মাতা একসাথে বলবো প্যারেন্ট নির্বাচন। তাহলে এখানে পয়েন্ট আছে টোটাল 9টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? 1 নাম্বার পয়েন্ট হচ্ছে প্যারেন্ট উদ্ভিদ নির্বাচন। তাহলে দুইটা গাছ নির্বাচন করব, দুইটা গাছ নির্বাচন করব। দেখো কাদের মধ্যে হাইব্রিডাইজেশন করতে হবে তা নির্বাচন করব, কোন দুটো উদ্ভিদের মধ্যে হাইব্রিডাইজেশন করব সেটা নির্বাচন করব। এটা হচ্ছে প্যারেন্ট নির্বাচন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই প্যারেন্ট উদ্ভিদগুলো এই উদ্ভিদটা পরপরাগায়নের ফলে সৃষ্টি হলে হবে না, এই উদ্ভিদটা স্বপরাগী হতে হবে। বলো প্যারেন্ট উদ্ভিদগুলোকে অবশ্যই কি সব। আর যদি স্বপরাগী তুমি শিওর না এটা কি স্বপরাগী কিনা, তাহলে তোমাকে কি করতে হবে? কৃত্রিমভাবে স্বপরাগী করে নিতে হবে। তাহলে বলো প্যারেন্ট 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্যারেন্টের কৃত্রিম স্বপরাগায়ন। প্যারেন্ট স্বপরাগী না হলে এদেরকে কৃত্রিম স্বপরাগায়নের মাধ্যমে হোমোজাইগাস করে নিতে হবে, মানে স্বপরাগী উদ্ভিদ করে নিতে হবে। এখানে দুটো উদ্ভিদের পরপরাগায়নের ফলে তো দুটো উদ্ভিদের মিশ্রণ হয় না। তাহলে 1 নাম্বার পয়েন্ট কি? প্যারেন্ট নির্বাচন। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্যারেন্ট উদ্ভিদগুলো কি হতে হবে? স্বপরাগী হতে হবে। কয়টা পয়েন্ট গেছে? 2টা। 3 নাম্বার পয়েন্ট, আমাদের টার্গেট এখান থেকে পরাগরেণু নিয়ে এখানে ফেলবো, কিন্তু এখান থেকে পরাগরেণু নিয়ে এখানে ফেলার আগে এই ফুলের পরাগরেণু এখানে চলে আসতে পারে না, যেহেতু ফুলটা উভয়লিঙ্গ। তো আমরা যে উদ্ভিদটাকে মাতৃ উদ্ভিদ হিসাবে নির্বাচন করছি, ওই উদ্ভিদের পুংকেশরগুলা, ফুলটা যখন মুকুল অবস্থা থাকবে, এখনো পরিপূর্ণ ফুটে নাই, তো ফুলটা যখন কি অবস্থা থাকে বলো তো? তাহলে ফুলটা পরিপক্ক হওয়ার আগেই, ফুলটা পরিপক্ক হওয়ার আগে পুংকেশরগুলো নষ্ট করে দিব। বলো পুংকেশর নষ্ট করে দিলে এটা কি উভয়লিঙ্গ ফুল হলো নাকি একলিঙ্গ? এটা কি ইমাস্কুলেশন বলে। উভয়লিঙ্গ ফুলকে একলিঙ্গ করাকে কি বলে? ইমাস্কুলেশন। বলো উভয়লিঙ্গ ফুলকে একলিঙ্গ করাকে কি বলে? তাহলে এই যে উভয়লিঙ্গ ফুলটা একলিঙ্গ হয়ে গেছে, তাহলে এটার নাম কি? ইমাস্কুলেশন। তাহলে 1 নাম্বার প্যারেন্ট উদ্ভিদ নির্বাচন, 2 নাম্বার প্যারেন্ট উদ্ভিদ স্বপরাগী হইতে হবে, 3 নাম্বার ইমাস্কুলেশন করা। যে উদ্ভিদটাকে মাতৃ উদ্ভিদ হিসেবে ধরছো ওই উদ্ভিদের ফুলটা পরিপক্ক হওয়ার আগেই আমি পুংকেশরগুলো ফেলে দিব, এটাকে কি বলে? ইমাস্কুলেশন। এবার অন্য কোনো গাছের পরাগরেণু যাতে এখানে আসতে না পারে, এই ফুলটাকে আর এই ফুলটাকে এখান থেকে পরাগরেণু যাতে চলে যেতে না পারে, আমরা এই ফুলগুলোকে ব্যাগিং করে রাখবো। বলো ফুলটাকে ব্যাগ করে রাখা হচ্ছে কি বলে? ব্যাগিং। ইমাস্কুলেশন করার পরে কি করব? ব্যাগিং করব। এবার এখান থেকে পরাগরেণু এখান থেকে কৃত্রিম উপায়ে পরাগরেণু নিয়ে এখানে ফেলবো। অন্য কোনো ফুল থেকে পরাগরেণু এখানে আসতে পারবে? আমি এখান থেকে পরাগরেণু নিয়ে পলিথিনটা সরা এখানে পরাগরেণুগুলো ফেলবো, একটা পালকের সাহায্যে নিব, একটা পালকের সাহায্যে পরাগরেণুগুলো নিয়ে এখানে ফেলবো। হ্যাঁ, এটাকে বলে ক্রসিং। পরাগায়ন ঘটানোটাকে কি বলবো? ক্রসিং। যেদিন তুমি ক্রসিং করছো ওই দিন লেবেলিং করবা। লেবেলিং আসো কয় তারিখে কি বারে কি করছো, এটা করছো, মানে এই ঘটনাটা ক্রসিংটা করছো, ওটা লেবেলিং করে রাখবা। ওই লেবেলিংয়ে, এটার লেবেলিংয়ে ইমাস্কুলেশন কয় তারিখে করছো সেটাও থাকবে। তাহলে বলো প্রথমে কি নির্বাচন করছি? প্যারেন্ট উদ্ভিদগুলো কি হইতে হবে? সত্য কি? স্বপরাগী হইতে হবে। 3 নাম্বার যেটাকে মাতৃ উদ্ভিদ হিসেবে ধরছি, ওই গাছের ফুলগুলা পরিপক্ক হওয়ার আগে ওদের কি ফেলে দিছি? পুংকেশর। তাহলে উভয়লিঙ্গ ফুলটা, এটাকে কি বলে? ইমাস্কুলেশন। এবার এখান থেকে পরাগরেণু নিয়ে এখানে ফেলছি, এটাকে কি বলে? ক্রসিং। আগে ব্যাগিং করে রাখছি যাতে অন্য কোনো পরাগরেণু আসতে না পারে। ব্যাগিং এর পরে কি করছি? ক্রসিং। যেদিন ক্রস করছি ওই দিন একটা কাগজে লিখে রাখছি এগুলো সব, এটাকে কি বলে? লেবেলিং। আচ্ছা পরাগরেণু আসার পরে এই গর্ভাশয়টা কিসে পরিণত হয়ে যাবে? ফলে। আর ভিতরে কি তৈরি হবে? বীজ। এরকম কয়েকটা ফুলের মধ্যে করছো, তাহলে একটা ফল পাবা না কয়েকটা ফল পাবা? কয়েকটা বীজ পাবা না? বীজগুলোকে রোপণ করছো, বীজগুলোকে রোপণ করে গাছ উঠছে। এই গাছটা কি বলতো? এদের বাচ্চা না, এদের বাচ্চাগুলোকে আমরা কি বলবো? F1 জন্য।
তোমাদের বাচ্চা কাচ্চা হলে তোমাদের জন্য কি F1 জোন। তাহলে বলো তো ওদের বাচ্চা কাচ্চাগুলোকে আমরা কি বলবো? F1 জোন। তাহলে F1 উদ্ভিদ সৃষ্টি, কি উদ্ভিদ সৃষ্টি বলো তো? F1 উদ্ভিদ সৃষ্টি। তো এখন এই F1 দেখো, F1 বংশধরের দুটি উদ্ভিদের মধ্যে ক্রস ঘটিয়ে F1 বংশধরের দুটি উদ্ভিদের মধ্যে আবার কি ঘটাবো? সেম পদ্ধতিতে ক্রস ঘটাই কি উদ্ভিদ তৈরি করব? F2। F2 উদ্ভিদের মধ্যে ক্রস ঘটাই, এভাবে কয়েকটা প্রজন্ম F6 পর্যন্ত করলে পরে যে ফলগুলো পাওয়া যায় ষষ্ঠ প্রজন্মে বা সপ্তম প্রজন্মে যে গাছগুলো পাবা, ওই গাছে যে ফলগুলো ধরবে সেগুলোর নতুনত্ব আসবে। ওই ফলগুলোতে কি আসবে? এই গাছের এটা আম গাছ, এটা আম গাছ, কিন্তু ষষ্ঠ প্রজন্মে যে আমগুলো ধরবে এটার মতো হবে না, এটার মতো হবে না, একটা নতুন ধরনের আম সৃষ্টি হবে। তাহলে পুরোটা আরেকবার বলি। প্রথমে কি উদ্ভিদ নির্বাচন? প্যারেন্ট। 2 নম্বর শর্ত হচ্ছে প্যারেন্ট উদ্ভিদ কি হতে হবে? স্বপরাগী হতে হবে। 3 নম্বর হচ্ছে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন মানে কি? আচ্ছা একটু বলো। ইমাস্কুলেশন মানে কি? উভয়লিঙ্গ উদ্ভিদকে, ও সরি, উভয়লিঙ্গ ফুলকে একলিঙ্গ করা, এটাকে কি বলে? ইমাস্কুলেশন। অর্থাৎ উভয়লিঙ্গ ফুলগুলোকে আমরা কি করে ফেলবো বলতো? একলিঙ্গ। কোনটাকে? মাতৃ উদ্ভিদ যেটাকে দোষ, এরপরে ব্যাগ দিয়ে ঢাকি রাখবো, ব্যাগিং, তারপরে ক্রসিং, তারপরে লেভেলিং, তারপরে এবার বীজ সংগ্রহ করে রোপণ করবা, F1 উদ্ভিদ সৃষ্টি। তারপরে F1 উদ্ভিদের মধ্যে কৃত্রিম প্রজনন ঘটিয়ে কি F2, এভাবে কয়েকটা প্রজন্ম সৃষ্টি করবা, তখন নতুনত্ব আসবে। কোনো সমস্যা আছে কিনা বলো? কারো কোনো কনফিউশন আছে? এটা কি গেছে? দেখো, বিবর্তনে কৃত্রিম প্রজননের আহ, বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা আর হচ্ছে কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব, এই দুইটা প্রশ্ন কিন্তু অনেকবার বোর্ডে আসছে। হ্যাঁ, আমরা এর আগে পড়ছি হচ্ছে কি, এর আগের প্রশ্ন পড়ছি হচ্ছে কৃত্রিম হাইব্রিডাইজেশন, আর এখন পড়বো হচ্ছে কৃত্রিম প্রজননের ভূমিকা বিবর্তনে। হ্যাঁ, দেখো, উদ্ভিদের বিবর্তনে কৃত্রিম প্রজননের বিশেষ ভূমিকা রয়েছে নিম্নে, এগুলোর ভূমিকা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এখানে কয়টা পয়েন্ট দেওয়া আছে দেখবা, একটা পয়েন্টগুলো একটু মাথায় রাখতে হবে, পয়েন্টগুলো যেন ভুল না যায়। একটা, দুইটা, তিনটা, চারটা, তারপরে কয়টা, পাঁচটা, পাঁচটা পয়েন্ট দেওয়া আছে বিবর্তনের ক্ষেত্রে। এই পাঁচটা পয়েন্ট যেন তোমাদের মনে থাকে। তো আমি লাস্ট দিক থেকে শুরু করি। দেখো, পাঁচ নাম্বার পয়েন্টটা আসো প্রথমে, আবাদকাল সংক্ষিপ্তকরণ। হ্যাঁ, আবাদকাল সংক্ষিপ্তকরণ তোমরা তো বুঝছো, মানে আহ একটা হচ্ছে কি, যে কোনো একটা গাছ রোপণ করার পর ওর মধ্যে যে ফসল আসবে, ওর মধ্যে যে ফল ধরবে, এই যে টোটাল টাইমটা, ওইটা হচ্ছে আবাদকাল। তাহলে বন্যার কারণে অনেক নিম্নভূমির আবাদ নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বন্যা হইলে অনেকগুলো নিম্নভূমির আবাদ নষ্ট হয়ে যায়, আবার ঝড়ের প্রকোপেও অনেকগুলো ফল নষ্ট হয়ে যায়। কৃত্রিম সংকরায়নের মাধ্যমে, কৃত্রিম সংকরায়নের মাধ্যমে কি যে করা যায় বলো তো? কৃত্রিম প্রজননের মাধ্যমে আর কি, সংকরায়ন মানে এক ধরনের কৃত্রিম প্রজনন। কৃত্রিম সংকরায়নের মাধ্যমে ফসলের আবাদকাল 20 থেকে 30 দিন পর্যন্ত কমানো যায়। এতে বন্যার পূর্বেই কি করা যায় বলতো? ফলনগুলা সংরক্ষণ করা যায়, এতে বন্যার পূর্বে ফলনগুলো সংরক্ষণ করা যায়। তাহলে তোমরা মাথায় রাখবা, 30, তাহলে আবাদকাল 20 থেকে 30 দিন পর্যন্ত কমানো যায়, এতে বন্যার পূর্বেই, এই লাইনটা উঠে না এখানে, ফসল সংগ্রহ করা যায়। বন্যার পূর্বেই ফসল সংগ্রহ করা যায়, সংগ্রহ করা যায়। ওকে, তাহলে আমরা আবাদকাল সংক্ষিপ্তকরণ করা যাচ্ছে, ফসল যেগুলো 20 থেকে 30 দিন পর হওয়ার কথা সেগুলোকে আমরা 20 থেকে 30 দিন আগে আমরা ফসলগুলো ঘরে তুলতে পারতেছি। এতে করে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসলকে রক্ষা করতে পারতেছি। গুণগত মান উন্নয়ন, খাদ্যশস্যের ক্ষেত্রে দানার আকার, তারপর হচ্ছে বর্ণ, গন্ধ, স্বাদ, দীর্ঘ সংরক্ষণের সময় ইত্যাদি উন্নত বৈশিষ্ট্যের দাবিদার। কৃত্রিম প্রজননের মাধ্যমে এইসব বৈশিষ্ট্য স্থানান্তর করে উদ্ভিদের গুণগত মান উন্নয়ন করা যায়। তাহলে বলতো, একটা খাদ্যশস্যের যে দানার আকারগুলো বড় করা যায়, বর্ণ সুন্দর করা যায়, আরো গন্ধ আরো যেন সুগন্ধি হয়, স্বাদ যেন আরো বাড়ে। হ্যাঁ, কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা খাদ্যশস্যের গুণগত মান, অনেকগুলো গুণগত মান বৃদ্ধি করতে পারি, যেমন স্বাদ বৃদ্ধি করতে পারি, এদের বর্ণ সুন্দর করতে পারি, আকার বৃদ্ধি করতে পারি, তারপর অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারি। তাহলে কৃত্রিম প্রজননের মাধ্যমে ফসলের কিছু উন্নত বৈশিষ্ট্য আরো বাড়ানো, গুণগত মানটা উন্নয়ন করা যাচ্ছে। বিভিন্ন কি কি গুণগত মান? আকার, বর্ণ, গন্ধ, স্বাদ, দীর্ঘ সংরক্ষণের সময়, এইসব গুণগত মানগুলো বৃদ্ধি করা যাচ্ছে। রোগ প্রতিরোধী জাত তৈরি, শস্যের সর্বোচ্চ ফলনের প্রধান সমস্যা হলো রোগ ও কীটপতঙ্গের আক্রমণ। আমরা তো সবাই জানি, মনে করো ধান গাছ অথবা গম গাছ বা যে কোনো গাছ, ধান, গম, ভুট্টা, এগুলাতে কি হয়, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আক্রমণ করে আর রোগ সৃষ্টি হয়। তো রোগ সৃষ্টি হলে আর হচ্ছে কীট পতঙ্গ আক্রমণ করলে আমরা জানি ফলন কি পাবে?
হ্রাস পাবে। তো এই জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধী জাত তৈরি করা যায়। কৃত্রিম প্রজননের মাধ্যমে ধান, গম, ভুট্টা এগুলোর এমন জাত তৈরি করা যায় যেগুলোর মধ্যে কোনো পোকামাকড় বা রোগ রোগ আক্রমণ করে না, বিভিন্ন ভাইরাস পোকামাকড় এগুলো আক্রমণ করে না, ফলে রোগ সৃষ্টি হয় না। যেমন বিআরআরআই উদ্ভাবিত, তারপর হচ্ছে কি বলতো, উদ্ভাবিত কি ধান বলতো, মুক্তা, তারপর হচ্ছে গাজী, তারপর হচ্ছে মোহিনী, এগুলো হচ্ছে রোগ প্রতিরোধী জাত। তাহলে বিআরআরআই উদ্ভাবিত, হ্যাঁ, বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত মুক্তা, গাজী, মোহিনী। তো মোহিনী হচ্ছে BR15, গাজী হচ্ছে BR14, আর মুক্ত হচ্ছে BR10। এই যে জাতগুলো, এই ধানগুলো যদি তুমি রোপণ করো, এগুলোতে কোনো কীট পতঙ্গ বা রোগ আক্রমণ করবে না। প্রতিকূল সহিষ্ণু জাত, কৃত্রিম প্রজননের মাধ্যমে বন্যা, খরা, লবণাক্ততা প্রতিরোধক্ষম জাত তৈরি করা যায়। এই জাত নতুন পরিবেশের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারায়। হ্যাঁ, একদম ইজি কথা, এটা তোমরা এমনিই বুঝবা। কৃত্রিম প্রজননের মাধ্যমে বন্যা, খরা, লবণাক্ত প্রতিরোধক্ষম জাত তৈরি করা যাচ্ছে। মানে যে বন্যা হইলে, খরা হইলে, লবণাক্ত পরিবেশেও এই জাতগুলো টিকে থাকতে পারে। ভেরিয়েশন সৃষ্টি, কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা কি করা যায় বলতো, নতুন বৈচিত্র্যতা সৃষ্টি করা যাচ্ছে, নতুন প্রজাতি সৃষ্টি করতে পারতেছি। কৃত্রিম প্রজননের মাধ্যমে বিভিন্ন ধরনের ধান, বিভিন্ন ধরনের গম, বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের সবজি, নতুন নতুন বিভিন্ন ধরনের আমরা জাত তৈরি করতে পারতেছি। এখন দেখো না কত রকমের, যেমন কিছুদিন আগে এখন শুনতেছি 12 মাসি আম পাওয়া যায়। কাঠিমন এক ধরনের আম আছে যেটা 12 মাসে পাওয়া যায়, খুবই মিষ্টি হয়। তাহলে নতুন প্রজনন, নতুন প্রজাতি পাওয়া যাচ্ছে আমের। এগুলো হচ্ছে কি বলতো, কৃত্রিম প্রজননের মাধ্যমে। তাহলে আধুনিক ধারণা মতো, বিবর্তনে আধুনিক ধারণা মতো মিউটেশন, মিউটেশন মানে পরিবর্তন করা, জিনগত পরিবর্তন করা বা ডিএনএ তে পরিবর্তন করা। মিউটেশন বা ক্রোমোজোমীয় মিউটেশন বা জেনেটিক রিকম্বিনেশন। তাহলে জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে দুইটা ভিন্ন ডিএনএ মিক্স করা। ধরো দুইটা ভিন্ন গাছের ডিএনএ আমরা মিক্স করলাম। তারপর হচ্ছে ক্রোমোজোমীয় মিউটেশন, মানে হচ্ছে ডিএনএ, ক্রোমোজোমের ডিএনএ তে চেঞ্জ করা। তাহলে ক্রোমোজোমীয় মিউটেশন বা ডিএনএ, দুইটা ডিএনএ মিক্স করে, রিকম্বিনেশন মানে মিক্স করা, দুইটা ভিন্ন ডিএনএ মিক্স করে, তাহলে প্রজাতির বৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলতো, একটা নতুন প্রজাতি সৃষ্টি করতে হলে তোমাকে ওই প্রজাতির মধ্যে কি করতে হবে বলতো, ডিএনএ তে চেঞ্জ করতে হবে। তো ডিএনএ চেঞ্জ করা মানে মিউটেশন ঘটানো। তাহলে মিউটেশন ও জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টি করা যাচ্ছে। ধরো দুইটা ভিন্ন প্রজাতির, দুইটা ভিন্ন ধর্মী আম গাছের মিশ্রণের কারণে আমরা নতুন আম নতুন আম বা নতুন জাত পাচ্ছি। তো এইভাবে জেনেটিক রিকম্বিনেশন বা ক্রোমোজোমীয় মিউটেশন, এগুলা হচ্ছে নতুন প্রজাতি সৃষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত গুণসম্পন্ন নতুন নতুন প্রজাতি তৈরি করা যায়। আশা করি বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা তোমরা ইনশাল্লাহ পারবা। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে কৃত্রিম প্রজননের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। কৃত্রিম প্রজননের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাচ্ছে। তুমি অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ফসল তৈরি করতে পারতেছো কৃত্রিম প্রজননের মাধ্যমে। আগের কালের মানুষ এত বেশি, মানে ধান চাষ করতো ঠিক আছে, কিন্তু এত বেশি ফলন হতো না। কিন্তু এখন যে পরিমাণ ফলন হচ্ছে, তো কৃত্রিম প্রজননের অনেকগুলো গুরুত্ব আছে। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবা। এই পয়েন্টগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ বা কয়েকটা পয়েন্ট নিয়ে নিচে আলোচনা করব আমরা, হ্যাঁ। তো প্রজননের গুরুত্ব হচ্ছে কি, উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন। তাহলে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা অর্থনৈতিক গুরুত্ব পড়তেছি। তো কৃত্রিম প্রজননের মাধ্যমে তুমি উচ্চ ফলনশীল জাত তৈরি করতে পারবা, রোগ প্রতিরোধক্ষম জাত তৈরি করতে পারবা, প্রতিকূল পরিবেশে অভিযোজনক্ষম জাত উদ্ভাবন করতে পারবা, উচ্চ ফলনশীল হাইব্রিড উদ্ভাবন, দৃষ্টিনন্দন অর্কিড চারা উদ্ভাবন, গোলাপ, দৃষ্টিনন্দন অর্কিড, দৃষ্টিনন্দন গোলাপ, নতুন প্রজাতির উদ্ভাবন, বীজহীন ফল তৈরি, অধিক ফলনশীল শাকসবজি তৈরি, কৃত্রিম প্রজননের বহু উন্নত জাত, প্রাণীর কৃত্রিম প্রজননে বহু উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। তাহলে কি দাঁড়াইলো, উচ্চ ফলনশীল জাত তৈরি, রোগ প্রতিরোধক্ষম জাত তৈরি, অভিযোজনক্ষম জাত তৈরি প্রতিকূল পরিবেশে, মনে করো খরা, বন্যা, এগুলোতে প্রতিকূল পরিবেশে অভিযোজনক্ষম জাত তৈরি, হাইব্রিড উদ্ভিদ তৈরি, অর্কিড চারা তৈরি, গোলাপ চারা তৈরি, নতুন প্রজাতির উদ্ভাবন, শাকসবজি, হ্যাঁ, বীজহীন ফল সৃষ্টি, এগুলো বারবার পড়বা, অনেকগুলো মনে থাকবে। এর মধ্যে আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনের মধ্যে উচ্চ ফলনশীল ধানের জাত তৈরি, উচ্চ ফলনশীল। 1960 দশকে ফিলিপাইন একটা দশক তো তোমরা চিনো, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রকে আমরা সংক্ষেপে কি বলি? IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর বাংলাদেশেরটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI। তো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট সর্বপ্রথম ইরি ধান উদ্ভাবন করেন। আর এই ইরি ধান চাষ করলে প্রচুর পরিমাণে আমরা ধান পাই। এই জাতের ফলে, এই জাতটা রোপণ করলে প্রচুর পরিমাণে ধান পাওয়া যায়। কৃত্রিম প্রজননের মাধ্যমে উদ্ভাবিত ইরি 20, ইরি 8, ইরি 5, তোমরা সিরিয়ালি মনে রাখিও, ইরি 5, ইরি 8, তারপর হচ্ছে ইরি 20, 28, 29, 20, 28, 29, আর এদিক দিয়ে 5 আর 8 ইত্যাদি। তাহলে কৃত্রিম প্রজননের মাধ্যমে উচ্চ ফলনশীল ইরি ধান কোনগুলো আছে? ইরি 8, 5, 8, 20, 28, 29। এগুলোর কারণে কি হচ্ছে বলতো, একর প্রতি ফলন বাইরেছে বহুগুণ। তাহলে আগে সামান্য একটা জমিতে, মনে করো বড় একটা জমিতে যে ধান পাওয়া যেত, এখন ওই জমিতে বহুগুণ বেশি ধান পাওয়া যায় এই ইরি ধানের কারণে। ইরি ধানটাকে আবিষ্কার করছে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় অবস্থিত? ফিলিপাইন্সে। তারপরে বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্র মানে BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এগুলা বাংলাদেশেও কি করছে, এই গবেষণা করে উচ্চ ফলনশীল ধান যেমন চান্দিনা, বিরিশাইল, ইরিশাইল, এই ফলনগুলো তৈরি করছে। হ্যাঁ, মনে রাখবা। তো বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত চারটি উপসি জাতের নাম হলো, চান্দিনা, মালা, শাহিবালাম। তাহলে চান্দিনা, মালা, শাহিবালাম, এগুলো হচ্ছে ডাইরেক্ট মুখস্থ করতে হবে, বুঝছো? এগুলো হচ্ছে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। তাহলে দেখো, তোর বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্র উচ্চ ফলনশীল ধান কি কি তৈরি করছে? চান্দিনা, বিরিশাইল, ইরিশাইল ইত্যাদি। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত চারটি উপসি। উপসি মানে কি? উপসি মানে হচ্ছে উন্নত ফলনশীল জাত, উন্নত ফলনশীল জাত, এটাকে সংক্ষেপে উপসি বলা হয়। যেমন কি কি তৈরি করেছে? চান্দিনা, মালা, শাহিবালাম, শ্রাবণী, এগুলো মাথায় রাখবা। তো গত 30 বছরে এশিয়ার ধানের উৎপাদন কমপক্ষে 4 গুণ বৃদ্ধি পাইছে। হ্যাঁ, উন্নত ফলনশীল জাত ধানের জাত তৈরি করার মাধ্যমে। তারপর আসে উন্নত ফলনশীল গমের জাত তৈরি, বুঝছো? তো গম হচ্ছে কি হয় দেখো, আগে গমের ফলন হতো খুবই কম, এছাড়া রোগ আক্রান্ত হয়ে ফসল নষ্ট হয়ে যাইতো, গম নষ্ট হয়ে যেত। কৃত্রিম প্রজননের মাধ্যমে বর্তমানে গমের ফলনও বেশি, আবার এই গমের মধ্যে ওষুধ প্রয়োগ করতে হয় না, ফলে তোমার খরচ কম হচ্ছে, রোগ আক্রান্ত হয় না। তাহলে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের মানে বেশি ফলনশীল গম তৈরি করা যাচ্ছে, আর রোগ প্রতিরোধী গম তৈরি করা যাচ্ছে, এই জিনিসটা মাথায় রাখবা। তারপর মেক্সিকোর সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মেক্সিকোর সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 17 জাতের উন্নত ফলনশীল বা উপসি মানে উন্নত ফলনশীল গম উদ্ভাবন করছে। যেমন বলাকা, কাঞ্চন, আনন্দ, আকবর, বরকত, সওগাত, এগুলো হচ্ছে গমের। হ্যাঁ, গমের জাতগুলো একদম ভালো মতো মনে রাখবা: আকবর, বরকত, সওগাত, আর বলাকা, কাঞ্চন, আনন্দ, এগুলো মনে রাখবা। আকবর, বরকত, সওগাত, দুইটা স্টেপে মনে রাখবা। প্রথমে মনে রাখবা হচ্ছে আহ বলাকা, কাঞ্চন, আনন্দ, এরপরে মনে রাখবা হচ্ছে আকবর, বরকত, সওগাত। ভুট্টা তৈরি দেখো, আমেরিকান বিজ্ঞানী GH. শাল 1908 সালে ভুট্টার সংকর উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে ভুট্টার দানা উৎপাদনে দারুণভাবে সফল হন। ভুট্টার সংকর উদ্ভিদ সৃষ্টি করছে উনি। তাহলে এই জিনিসটা একবার রিডিং করে নিবা। উন্নত জাতের ফুল ও অর্কিড উৎপাদন, তাহলে গোলা গোলাপের হাইব্রিড টি, তারপর হচ্ছে ফ্লোরিবান্ডা, মেরিগোল্ড, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, মেরিগোল্ড, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গোলাপের হাইব্রিড, এর প্রায় সব জাতি হাইব্রিড জাত। এগুলো কি? উন্নত জাতের, এগুলো একটু উন্নত জাতের। হাইব্রিড ফল ও সবজি উৎপাদন: আম, তরমুজ, আপেল, বরই, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ঝিঙা, এই এই যে ফলগুলা আর এই সবজিগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে হাইব্রিডের মাধ্যমে হাইব্রিড ফল তৈরি করে। মানে ফলনও বেশি হয়, আর হচ্ছে কি হয়, মানে উৎপাদন হারটাও অনেক বেশি হচ্ছে। ফলন বেশি হচ্ছে মানে উৎপাদন হারটা বেশি হচ্ছে। হ্যাঁ, ফলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাচ্ছে। তোমরা এগুলা কি মনে রাখবা? তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবা। আম, তরমুজ, আপেল, বরই। ফলের মধ্যে কি আছে? আম, তরমুজ, আপেল, বরই, আম, তরমুজ, আপেল, বরই। আর সবজির মধ্যে কি আছে? লাউ,
মিষ্টি কুমড়া, লাউ, টমেটো। মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ঝিঙা, বাঁধাকপি। আর ফুলের মধ্যে কি কি আছে? গোলাপ, মেরিগোল্ড, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা। এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে, পরীক্ষার হলে লিখতে হবে। তারপর হচ্ছে গমের মধ্যে কি আছে? বলাকা, কাঞ্চন, আনন্দ, আকবর, বরকত, সগাত। আর ধানের মধ্যে আছে কি? চারটি উপসি জাতের নাম হচ্ছে কি বাংলাদেশ ধান গবেষণা কর্তৃক? চান্দিনা, মালা, শাহিবালাম, শ্রাবণী। তালিম ভাষ্য দিয়ে দুইটা, শাহিবালাম, শ্রাবণী আর চান্দিনা, মালা। মালা, চান্দিনা, মালা, চান্দিনা, শাহিবালাম, শ্রাবণী। আর হচ্ছে কি সর্বপ্রথম উন্নত ফলনশীল জাত তৈরি করছে ইরিধান। আর বাংলাদেশে উচ্চ ফলনশীল জাত কি গেছে? চান্দিনা, বিরিশাল, ইরিশাল ইত্যাদি। এই যে পয়েন্টগুলো বারবার পড়ে নিবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবা। এগুলো বারবার পড়লে এমনি লিখতে পারবা ইনশাল্লাহ। ওকে।